ফুড ডেলিভারি অ্যাপ তো আমরা সবাই কম বেশি ব্যবহার করি, কিন্তু এর আড়ালে যে একটা জটিল সিস্টেম কাজ করছে তার খরচটা আসলে কারা দিচ্ছে? চলুন আজকের এই আলোচনায় আমরা ভারতের ফুড ডেলিভারি অ্যাপের সেই লুকানো দিকগুলো একটু খতিয়ে দেখি। তো চলুন একদম মূল সমস্যাটা দিয়ে শুরু করা যাক। মজার ব্যাপার হলো এই যে এত বড় একটা সিস্টেম, এর সাথে যারা সরাসরি যুক্ত তাদের প্রায় কেউই কিন্তু খুশি নয়। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? ভাবুন একবার, কাস্টমার, রেস্তোরাঁ আর ডেলিভারি রাইডার, এই তিনটে প্রধান পক্ষই যদি অখুশি হয়, তাহলে প্রশ্ন তো ওঠেই যে এই সিস্টেমটা চলছে কি করে, টিকে আছে কিসের জোরে? এর উত্তরটা লুকিয়ে আছে এই সিস্টেমের মডেলটার মধ্যে। দেখুন, সাধারণত একটা ভালো ব্যবসায়িক মডেলকে বলা হয় উইন উইন, যেখানে সবাই লাভবান হয়। কিন্তু এক্ষেত্রে মডেলটা হলো লুজ 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 উইন, মানে তিনজন হারছে আর জিতছে শুধুমাত্র একজন, আর সেই একজন হলো প্ল্যাটফর্ম। তাহলে কারা হারছে এই খেলায়? প্রথমত কাস্টমার। আমাদের কিন্তু প্রায়শই দোকানে যা দাম তার থেকে বেশি টাকা দিতে হয়। এরপর আছে রেস্তোরাঁগুলো, উঁচু কমিশন আর নানা রকম ডিসকাউন্টের চাপে তাদের লাভের গুড় পিঁপড়ে খেয়ে নিচ্ছে। আর সবশেষে যারা রোদে জলে পুড়ে আসল কাজটা করছেন, সেই রাইডাররা, তাদের সব খরচ খরচা বাদ দিয়ে হাতে থাকছে খুবই সামান্য টাকা। কিন্তু মজার কথা হলো এই সিস্টেমটা কিন্তু সবসময় এমন ছিল না। চলুন একটু পেছনে ফিরে যাওয়া যাক, দেখি এর শুরুটা আসলে কেমন ছিল। 2000-এর দশকের শুরুর দিকে ছবিটা ছিল একদম অন্যরকম। এই ফুড ডেলিভারি অ্যাপগুলো একটা সত্যিকারের সমস্যার সমাধান করেছিল। ভাবুন, রেস্তোরাঁগুলো নতুন কাস্টমার পাচ্ছিল, আমরা ঘরে বসেই পছন্দের খাবার পাচ্ছিলাম, আর ডেলিভারি পার্টনাররা একটা নতুন কাজের সুযোগ পাচ্ছিল। মানে সবার জন্য এটা একটা উইন উইন পরিস্থিতি ছিল। তাহলে প্রশ্ন হলো, এই যে একটা দারুণ ব্যালেন্স ছিল, সেটা নষ্ট হলো কি করে? এই ক্ষমতার ভারসাম্যটা ঠিক কোন মুহূর্তে বদলে গেল? এর কারণ হল তীব্র প্রতিযোগিতা আর ডিসকাউন্ট দেওয়ার যুদ্ধ। বাজারে তখন অনেক প্লেয়ার, ফুডপ্যান্ডা, উবার ইটস, সবাই টিকে থাকার জন্য জলের মতো টাকা খরচ করছিল। এই ক্যাশ বার্নের খেলায় ছোট প্লেয়াররা টিকতে পারল না। 2019-এ ফুডপ্যান্ডা বাজার ছাড়ল, 2020-তে উবার ইটস তাদের ব্যবসা জোম্যাটোর কাছে বেচে দিল। আর ফলাফল, পুরো বাজারটা চলে এলো মাত্র দুটো বড় কোম্পানির হাতে। অর্থনীতির ভাষায় এই পরিস্থিতিকে বলে ডুওপলি, মানে পুরো বাজারটা মাত্র দুটো সরবরাহকারীর দখলে। আর এই ব্যাপারটা বোঝা কিন্তু খুব জরুরি। কারণটা খুব সোজা, যখন হাতে বিকল্প থাকে না, তখন দরকষাকষির ক্ষমতাও থাকে না। আর ঠিক এটাই হয়েছে। যেই না বাজারটা দুটো কোম্পানির হাতে চলে এলো, অমনি দরকষাকষির ক্ষমতা রেস্তোরাঁ আর রাইডারদের হাত থেকে সোজা চলে গেল প্ল্যাটফর্মগুলোর হাতে। প্রতিযোগিতা কমে যাওয়ায় সিস্টেমটা ধীরে ধীরে গ্রাহক বা রেস্তোরাঁর বদলে প্ল্যাটফর্মের সুবিধার জন্য তৈরি হতে শুরু করল। আচ্ছা, এবার তাহলে একটু গভীরে গিয়ে দেখা যাক এই ডুওপলি সিস্টেমটা ঠিক কীভাবে রেস্তোরাঁ আর রাইডারদের উপর চাপ তৈরি করছে। একটা সহজ উদাহরণ দিই। ধরুন একটা বার্গার, যার দাম অ্যাপে দেখাচ্ছে 100 টাকা। এর থেকে প্ল্যাটফর্ম গড়ে 26% মানে 26 টাকা কমিশন নিয়ে নেয়। এরপর রেস্তোরাঁকে আবার ডিসকাউন্টও দিতে হয়, ধরা যাক 25 টাকা। বার্গারটা বানানোর খরচ প্রায় 30 টাকা। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? 100 টাকা থেকে 26, 25 আর 30 বাদ দিলে রেস্তোরাঁর হাতে থাকে মাত্র 19 টাকা। আর এর থেকেই তাদের দোকানের ভাড়া, কর্মীদের মাইনে আর অন্যান্য খরচ মেটাতে হয়। তো টিকে থাকার জন্য রেস্তোরাঁগুলোর সামনে আর কি উপায় থাকে? তারা বাধ্য হয়েই অনলাইনে খাবারের দাম বাড়িয়ে দেয়। আর এই বাড়তি দামটা শেষ পর্যন্ত আমাদের অর্থাৎ কাস্টমারদেরই পকেট থেকে যায়। এই কারণেই অ্যাপে খাবারের দাম প্রায়ই বেশি থাকে। এবার আসি রাইডারদের কথায়। তাদের মোট আয় আর আসল উপার্জনের মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাত। প্ল্যাটফর্ম হয়তো প্রতি ঘন্টায় একটা নির্দিষ্ট টাকা দিচ্ছে, ধরা যাক 102 টাকা। এটা হলো তাদের মোট আয়। কিন্তু এর থেকে পেট্রোলের খরচ, বাইকের মেইনটেনেন্স, ফোনের ডেটা চার্জ, এই সব বাদ দেওয়ার পর যেটা হাতে থাকে সেটাই হলো আসল উপার্জন। আর সেই অঙ্কটা কিন্তু বেশ কম। এই গিগ ইকোনমির এটাই হয়তো সবচেয়ে বড় সমস্যা। প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি লাভ করে, কিন্তু যারা আসল কাজটা করছে, মানে কর্মীরা, তাদেরকেই একা একা সমস্ত খরচ আর অনিশ্চয়তার বোঝাটা বইতে হয়। কিন্তু এই ডুওপলি কি চিরকাল চলবে? কি হবে যদি বাজারে একদম নতুন কোনো বিজনেস মডেল নিয়ে কেউ চলে আসে? আর ঠিক এখানেই র্যাপিডোর মতো একজন নতুন প্লেয়ারের প্রবেশ। তাদের মডেলটা কিন্তু বেশ অন্যরকম। যেখানে পুরনো প্লেয়াররা অর্ডারের ওপর 20-30% কমিশন নেয়, সেখানে র্যাপিডো নিচ্ছে 0 কমিশন। তার বদলে প্রতি অর্ডারে একটা ছোট্ট ফিক্সড ফি। এর ফলে রেস্তোরাঁগুলো অনলাইনে আর অফলাইনে একই দামে জিনিস বেচতে পারছে, এমনকি কাস্টমারদের ডেটাও তারা পাচ্ছে। আর এর প্রভাবটা কিন্তু দারুণ। জানা যাচ্ছে যেই না র্যাপিডো রেস্তোরাঁগুলোর সাথে কাস্টমার ডেটা শেয়ার করতে শুরু করল, তার কিছুদিন পরেই জোম্যাটো একই কাজ করতে বাধ্য হলো।
এটাই হলো আসল প্রতিযোগিতা থাকার সুবিধা। এতে সিস্টেমটা সবার জন্য একটু হলেও ভালো হয়। এই সব কিছু আমাদের আলোচনার একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে আসে। প্রশ্ন হলো, এরপর কি হবে? এই সিস্টেমের ভবিষ্যৎ কি? সবচেয়ে চিন্তার বিষয়টা হলো এই যে শোষণ বা অন্যায্য সিস্টেম, সেটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে। মানে আমরা সবাই যেন এটাকে মেনেই নিচ্ছি, আর এটাই হলো নর্মালাইজেশন অফ এক্সপ্লয়টেশন। আর এর ফলে একটা হতাশার চক্র তৈরি হয়। কাস্টমাররা ভাবে, আমরা আর কীই বা করতে পারি? রেস্তোরাঁগুলো বলে, এটা ছাড়া তো ব্যবসাই চলবে না। রাইডাররা ভাবে, অন্য কোনো উপায় তো নেই। আর কোম্পানিগুলো সব দোষ চাপিয়ে দেয় অ্যালগরিদমের ওপর। যখন সবাই নিজেকে ক্ষমতাহীন ভাবে, তখন আসল সমস্যাটার আর কোনো সমাধান হয় না। তাহলে শেষ প্রশ্নটা হলো, যখন একটা সিস্টেম এতটাই ভেঙে পড়ে, তখন কি একজন নতুন প্লেয়ার এসে সেটাকে ঠিক করতে পারে, নাকি পুরো খেলার নিয়মটাই বদলে ফেলার সময় এসে গেছে? এই প্রশ্নটা নিয়ে ভাবার সময় এসেছে।